জিকে মুখস্থ করার কয়েকদিন পরে সমস্যা সবারই যায় ভুলে, ব্যতিক্রম নিয়মে মনে না রাখলে পৌঁছাতে পারবে না কুলে। সাধারণ জ্ঞান মনে রাখাই কি এখন তোমার জীবনে হয়ে দাঁড়িয়েছে কাল? আবার এইদিকে ক্ষুদ্র নিগোষ্ঠীর ধর্ম বাসস্থান মনে রাখার কৌশলের বুঝতেছো না হালচাল। তোমার ক্ষুদ্র নিগোষ্ঠীর নিয়ে আছে যত কেস, এই ক্লাসে ইনশাল্লাহ সকল সমস্যার সমাধান করব শেষ। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমি ব্যতিক্রম মিরাজ। সর্বদাই চেষ্টা করি তোমাদেরকে ব্যতিক্রম পদ্ধতিতে শিক্ষাদান করার। কারণ হচ্ছে আমরা সাধারণ জ্ঞানের বাজারে যে বইগুলো কিনতে পাওয়া যায়, এই বইগুলো যে সাধারণ ওয়েতে লেখা আছে, এইভাবে সাধারণ জ্ঞান মুখস্থ করে মনে রাখা আসলে একটা খুবই পেইনের ব্যাপার। তাই জিকের এই পেইন থেকে তোমাদেরকে উদ্ধার করতে জিকে পেইন রিমুভার কোর্সের প্রথম ক্লাসে আলোচনা করতে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই যেই টপিকটা থেকে প্রশ্ন এসে থাকে তা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্ম এবং বাসস্থান মনে রাখার সহজ কৌশলের অ্যানালাইসিস বা ব্যাখ্যা। তাই আজকে আমাদের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তাই আর দেরি না করে এখনই চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বাসস্থান এবং ধর্ম মনে রাখার সহজ কৌশল। বাংলাদেশের অধিকাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোয় বাস করে পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে। পার্বত্য চট্টগ্রাম বলতে খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান এই তিন জেলাকে বোঝায়। তবে একটা মজার ব্যাপার হচ্ছে, দেখো, পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে চট্টগ্রাম জেলা নেই। বাংলাদেশের এই তিন জেলাতে যতগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে, এই তিন জেলার বাইরে বাংলাদেশের বাকি জেলাগুলোতে মিলেও এতগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো বাস করে না। এবং বিগত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো মানে বাসস্থান এবং ধর্ম থেকে যে কোশ্চেনগুলো হয়েছে, সেগুলো এই তিন জেলার বাইরে বাকি যে জেলাগুলোতে ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে সেই জেলাগুলোর ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কিত প্রশ্ন হয়েছে। তাই আমরা যদি এই তিন জেলার বাইরে বাকি জেলাগুলোর ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে পড়ে ফেলি, ধর্ম এবং বাসস্থানগুলো একটু টেকনিক্যালি ব্রেনে সেগুলো আমরা সেট করে ফেলি, তাহলে আমাদের সকল সমস্যা আসান হয়ে যায়। তবে দেখো, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্ম এবং বাসস্থান পড়ার পূর্বে বা জানার পূর্বে আমাদেরকে প্রথমে জানতে হবে বাংলাদেশের এই চারো সাইডে আর কোন কোন দেশের অবস্থান আছে। দেখো, বাংলাদেশের এই জায়গা থেকে শুরু করে এই চারো সাইডে এখানে এই রাঙামাটির এই জায়গা পর্যন্ত একটা দেশ ঘিরে আছে, সেটা হচ্ছে ভারত। রাঙামাটির এই অংশ থেকে বান্দরবন এবং কক্সবাজার এই তিন জেলাকে ঘিরে আছে মায়ানমার। এবং বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে যে অবস্থান হলো বঙ্গোপসাগর। যেহেতু বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের জেলাগুলো এবং কক্সবাজারের পাশের দেশ হচ্ছে মিয়ানমার, তাই এই জেলাগুলোর ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো অধিকাংশ এই মিয়ানমার থেকে আসে। এবং মিয়ানমারের প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ। তাই এই তিন জেলা এবং কক্সবাজারে যেই ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো বসবাস করে, তাদের অধিকাংশ অর্থাৎ 99% ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্মই হচ্ছে বৌদ্ধ। আর বাকি অঞ্চলগুলো বা বাকি জেলাগুলোর পাশের দেশগুলো হচ্ছে ভারত। বিধায় বাকি জেলাগুলোতে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো বসবাস করে তাদের অধিকাংশ ধর্মই হচ্ছে হিন্দু, গুটি কয়েক হয়তো বা খ্রিস্টান পাওয়া যাবে। যেহেতু এই চট্টগ্রাম বিভাগে অধিকাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে, তাই আমরা এই বিভাগের সোজা উপরে সিলেট বিভাগে দেখি কোন কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে। দেখো, সিলেট বিভাগে বসবাস করে 1 নম্বরে হচ্ছে মণিপুরি, 2 নম্বরে হচ্ছে খাসিয়া, 3 নম্বরে হচ্ছে পাঙ্গা। তাহলে চলো আমরা প্রথমে মণিপুরি নিয়ে একটু আলোচনা করি। দেখো, সিলেট বিভাগের প্রথম বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে মণিপুরি। দেখো, সিলেট বিভাগের পাশেই ভারতের একটা রাজ্য আছে, সেটা হচ্ছে মণিপুর রাজ্য। এখানে যে কালো কালি দিয়ে গোল দাগ দেওয়া আছে, এই রাজ্যের নাম হচ্ছে মণিপুর রাজ্য। এই মণিপুর থেকে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো সিলেটে বসবাস করতে এসেছিল, তাদেরাই মূলত মণিপুরি নামে পরিচিত। যেহেতু মণিপুরীরা ভারতের মণিপুর রাজ্য থেকে এসেছে, আর ভারতের প্রধান ধর্ম হচ্ছে হিন্দু, বিধায় মণিপুরীদের ধর্ম হচ্ছে হিন্দু। দেখো, সিলেটে বসবাসরত 2 নম্বর ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে খাসিয়া। খাসিয়ারা মূলত কোত্থেকে আসছে এটা আসলে কোনো স্পেসিফিক তথ্য আমার কাছে জানা নাই, কিন্তু মজা করে একটা তথ্য বলা হয় যে খাসিয়ারা মূলত সিলেটে খাসি পালন করতে এসেছিল, তাই এদের নাম দেওয়া হয়েছে খাসি বা খাসিয়া। এখন দেখো, খাসিয়া এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর বানানের প্রথমে আছে খ, এবং খ্রিস্টান এই শব্দটাও শুরু হয় খ দিয়ে। যেহেতু খতে খাসিয়া, খতে খ্রিস্টান, সেহেতু খাসিয়ারা খ্রিস্টান ধর্ম অবলম্বী। দেখো, 3 নম্বর ক্ষুদ্র নৃগোষ্ঠীটি হচ্ছে পাঙ্গা। পাঙ্গালরা এই সিলেট বিভাগের মৌলভীবাজারে বসবাস করে। যেহেতু মৌলভীবাজারের শুরুতে দেখো মৌলভী দিয়ে শুরু, তাই এই মৌলভীবাজারে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বসবাস করে তারা হচ্ছে মৌলভী বা মুসলমান। তাহলে মনে রাখতে হবে
যে মৌলভীবাজারে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীটা বসবাস করে তারা হচ্ছে বাংলাদেশের মুসলমান ক্ষুদ্র নৃগোষ্ঠী, এবং এরাই হলো বাংলাদেশের একমাত্র মুসলমান ক্ষুদ্র নৃগোষ্ঠী, কারণ তারা মৌলভীবাজারে থাকে। এখন সিলেট বিভাগে মণিপুরী এবং খাসিয়া এরা খালি যে সিলেট জেলায় বসবাস করে এরকম না, মানে যদি অপশনে সিলেট না থাকে তাহলে তোমরা সিলেট বিভাগের যে জেলাগুলো আছে অর্থাৎ সুনামগঞ্জ, হবিগঞ্জ অথবা মৌলভীবাজার যেটা অপশনে থাকবে সেটা তোমরা সঠিক অ্যান্সার হিসেবে দাগাবে। চলো এবার আমরা দেখি এই ময়মনসিংহ বিভাগে কোন কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো বসবাস করে। দেখো ময়মনসিংহ বিভাগে 4টি ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে। 1 নম্বর হচ্ছে গারো, 2 নম্বর হচ্ছে হাজং, 3 নম্বরে হচ্ছে হদি, 4 নম্বরে হচ্ছে হাদুই। এর মধ্যে খুবই উল্লেখযোগ্য 2টি ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে গারো এবং হাজং, কারণ গারো এবং হাজং সম্পর্কে বিভিন্ন ইউনিভার্সিটিতে এবং চাকরির পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসতে দেখা গেছে। তাহলে চলো এবার আমরা দেখি ময়মনসিংহে বসবাসরত প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে গারো। দেখো এই গারোকে যখন আমরা পড়বো তখন এই সাকিব খানের ওজনে গারোকে আমরা গারো খান ওজনে পড়বো। এখন কেন গারোর সাথে খানকে লাগাবো সেটা আমি একটু পরে তোমাদেরকে ব্যাখ্যা দিচ্ছি। দেখো এখন এই ময়মনসিংহে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের নাম হচ্ছে গারো পাহাড়। তাই এই পাহাড়ে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বসবাস করে তাদের নামই হচ্ছে গারো। এখন আমরা দেখো গারো পড়ার সময় বলেছি যে সাকিব খানের ওজনে গারো খানকে পড়তে হবে, কারণ এই গারোদের পরে যে খান আছে এই খতে হয় খ্রিস্টান, আর এই গারোরা হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী। তাই আমরা মনে রাখতে পারি গারো খান দিয়ে গারোরা হচ্ছে ময়মনসিংহের গারো পাহাড়ে বসবাস করে, এবং তাদের সাথে যেহেতু খান যুক্ত করেছে এই খানের খতে হয় খ্রিস্টান, তাই তারা হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী। দেখো ময়মনসিংহে বসবাসরত 2 নম্বর ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে হাজং, এবং এই হাজং সম্পর্কে ঢাকা ইউনিভার্সিটিতে 22-23 সালে ভর্তি পরীক্ষায় প্রশ্ন হয়েছিল যে হাজংরা কোথায় বসবাস করে। তাহলে চলো এবার আমরা এই হাজং সম্পর্কে জানি। দেখো এই হাজংরা হচ্ছে এই ময়মনসিংহ বিভাগের মধ্যে বসবাস করে। এখন কথা হচ্ছে হাজংদের ধর্ম কি। এখন দেখো এই হাজং বানান শুরু হয়েছে হ দিয়ে, এবং হিন্দু বানান হিন্দু ধর্মটাও শুরু হয় হ দিয়ে। যেহেতু হতে হাজং এবং হতে হিন্দু, তাই হাজংদের ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে গারোদের ধর্ম হচ্ছে, গারো খানদের ধর্ম হচ্ছে খ্রিস্টান এবং হাজংদের ধর্ম হচ্ছে হিন্দু। এখানে হদি এবং হাদুই এই প্রশ্নে তেমন আসে না, শুধু তোমরা জেনে রাখো যে ময়মনসিংহে বসবাস করে হদি হাদুই। এই ময়মনসিংহ বিভাগের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো অর্থাৎ গারো, হাজং এবং হদি হাদুই এরা শুধু এই ময়মনসিংহে বসবাস করে এমন নয়, অর্থাৎ ময়মনসিংহ বিভাগের অন্যান্য জেলাগুলো অর্থাৎ শেরপুর, জামালপুর, তারপরে টাঙ্গাইল, নেত্রকোনা এই জেলাগুলোতেও বসবাস করে। এখন অপশনে পরীক্ষার অপশনে যদি এই ময়মনসিংহ জেলা না থাকে, মানে ময়মনসিংহ না থাকে, তখন তোমরা শেরপুর থাকলে শেরপুর দাগাবে, অথবা জামালপুর থাকলে জামালপুর দাগাবে, অথবা নেত্রকোনা থাকলে নেত্রকোনা দাগাবে। চলো এবার আমরা দেখি এই রংপুর বিভাগে কোন কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে। দেখো রংপুর বিভাগের জেলাগুলোতে 2টা ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে। তার 1 নম্বর হচ্ছে রাজবংশী, 2 নম্বর হচ্ছে ওরাও। এই রাজবংশী সম্পর্কে ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটে একবার প্রশ্ন এসেছিল। দেখো এই রংপুর বিভাগের বানানের শুরুতে র আছে, এবং এই রাজবংশী ক্ষুদ্র নৃগোষ্ঠীর বানানের শুরুতেও র আছে। যেহেতু রতে হয় রংপুর আর রতে হয় রাজবংশী, সেহেতু এই রাজবংশীরা রংপুর বিভাগে বসবাস করে। আর রংপুর বিভাগের 2 নম্বর ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে ওরাও। এখন দেখো এই রাজবংশী এবং ওরাও রংপুরে বসবাস করে, আমরা এটা এক কথায় মনে রাখতে পারি, সেটা হচ্ছে রংপুরের ওরাও রাজবংশী। অর্থাৎ রংপুরে বসবাস করে ওরাও এবং রাজবংশী ক্ষুদ্র নৃগোষ্ঠী। যেহেতু রংপুরের পাশে হচ্ছে ভারত, বিদায় ওরাও এবং রাজবংশীরা ভারতে এখানে আসছিল, তাই রাজবংশীদের ধর্ম হচ্ছে হিন্দু, তারা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী। এখন কথা হচ্ছে দেখো রাজবংশী ওরাও শুধু যে রংপুরে বসবাস করে এমন নয়, এরা যদি অপশনের মধ্যে রংপুর না থাকে তাহলে তোমরা দিনাজপুর, ঠাকুরগাঁও অথবা পঞ্চগড় অথবা কুড়িগ্রাম এইগুলো দাঁড়াইতে পারো। ঠিক আছে, এবার চলো আমরা দেখি রাজশাহী বিভাগে কোন কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো বসবাস করে। দেখো রাজশাহীর উল্লেখযোগ্য একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে সাঁওতাল, তবে আরেকটা খুবই কম সংখ্যক ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে, সেটা হচ্ছে কোল। দেখো আমরা এটা এক কথায় মনে রাখতে পারি একটা সংকেতে বা একটা ছড়া বা একটা ছন্দের মাধ্যমে, সেটা হচ্ছে রাজশাহীর কোলে সাঁওতাল। এখন রাজশাহীর কোলে সাঁওতাল বলতে
রাজশাহীতে বসবাস করে কোল এবং সাঁওতাল ক্ষুদ্র নৃগোষ্ঠী। যেহেতু দেখো রাজশাহীর পাশেই হচ্ছে ভারত এবং ভারতের মুর্শিদাবাদ, বিধায় এই রাজশাহীতে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো বসবাস করে তারা ভারত থেকে এসেছে। যেহেতু ভারতের ধর্ম হচ্ছে হিন্দু, বিধায় সাঁওতাল এবং কোলদের ধর্ম হচ্ছে হিন্দু, তারা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী। তবে রাজশাহীতে যে সাঁওতালরা বসবাস করে তারা প্রথমে হিন্দুই ছিল, কিন্তু খ্রিস্টানরা এসে তাদের মধ্যে প্রভাব বিস্তার করছে, তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করছে। তাই সাঁওতালের মধ্যে দুইটা ধর্মে বিভক্ত হয়েছে। এক হচ্ছে খ্রিস্টান, যাদেরকে খ্রিস্টানরা টাকা পয়সা দিয়ে মনে করো হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মের মধ্যে ধর্মাবলম্বী করেছে, তারা হচ্ছে খ্রিস্টান। আর কিছু সংখ্যক আছে হিন্দু। দেখো সাঁওতাল এবং কোলেরা শুধু রাজশাহীতেই বসবাস করে এমন নয়, অর্থাৎ রাজশাহী বিভাগের অন্যান্য জেলাগুলো অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া এই অঞ্চলগুলোতেও এই সাঁওতাল এবং কোলেরা বসবাস করে। যদি অপশনে রাজশাহী না থাকে তাহলে রাজশাহী বিভাগের যে জেলাগুলো আছে সেগুলোকে সঠিক অ্যান্সার হিসেবে বিবেচনা করবে। চলো এবার আমরা সুন্দরবনে কোন কোন উপজাতি বাস করে একটু তাদেরকে দেখি। দেখো প্রথমে আমাদেরকে জানতে হবে সুন্দরবন বাংলাদেশের কয়টা জেলায় অবস্থান করতেছে। সুন্দরবন বাংলাদেশের 5টা জেলা মিলে অবস্থান করতেছে। তার 1 নম্বর হচ্ছে দেখো এই দিক থেকে সাতক্ষীরা, 2 নম্বর হচ্ছে খুলনা, 3 নম্বর হচ্ছে বাগেরহাট, 4 নম্বর হচ্ছে বরগুনা, 5 নম্বর হচ্ছে পটুয়াখালী। এই 5টা জেলা মিলে বাংলাদেশের সুন্দরবন অবস্থান করতেছে। এই সুন্দরবনে 2টা ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে, এক হচ্ছে মৌয়ালি, 2 নম্বর হচ্ছে বাওয়ালি। এখন যারা সুন্দরবনে মধু সংগ্রহ করে জীবিকা অর্জন করে তাদেরকে বলা হয় মৌয়ালি, এবং সুন্দরবনে যারা গোলপাতা সংগ্রহ করে জীবিকা অর্জন করে তাদেরকে বলা হয় বাওয়ালি। এখন কথা হচ্ছে যারা গোলপাতা সংগ্রহ করে জীবিকা অর্জন করে তাদেরকে কেন বাওয়ালি বলা হয়? কারণ বাওয়ালিরা হচ্ছে গোলপাতা সংগ্রহের সময় হিংস্র প্রাণীর হাত থেকে রক্ষার জন্য বাউলদের সহযোগিতা নিত, এবং তারা গোলপাতা সংগ্রহের সময় বাউল গান গায়, বিধায় তাদেরকে বাওয়ালি বলা হয়। এখন এই বাওয়ালি এবং মৌয়ালি এই দুটি উপজাতি নিয়ে বেশ মতপার্থক্য আছে। কেউ কেউ বলেন মৌয়ালি এবং বাওয়ালি হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি, আবার কেউ কেউ বলেন না এটা হচ্ছে একটা পেশার নাম। তবে এই মতপার্থক্য দেখে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নাই, কারণ পরীক্ষক আমাদের যেই কনটেক্সে প্রশ্ন করবে আমরা সেই কনটেক্সে উত্তর দিব। সর্বশেষ ক্ষুদ্র নৃগোষ্ঠীটি হচ্ছে রাখাইন। দেখো এই রাখাইনরা পটুয়াখালী জেলা এবং এই কক্সবাজার জেলা এই 2 জেলাতে বসবাস করে। যেহেতু কক্সবাজার পাশের দেশ হচ্ছে মিয়ানমার, বিধায় এই রাখাইনরা কক্সবাজারে মিয়ানমার থেকে এসেছিল বসবাস করতে। এখন মিয়ানমারের ধর্ম যেহেতু বৌদ্ধ, তাই এই রাখাইনরা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। এখন কথা হচ্ছে দেখো এই জায়গায় কক্সবাজারটা মিয়ানমারের সাথে সংযুক্ত হয়, রাখাইনরা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। কিন্তু এই সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে শুধুমাত্র গারো খান এবং খাসিয়া এবং এই পাং এই 3টি উপজাতি বাদে সকল উপজাতি হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী। কারণ এই জেলাগুলোর পাশে বা এই ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো যে জেলাতে বসবাস করে সেই জেলাগুলোর পাশের দেশ হচ্ছে ভারত। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভাইয়ার অনুপ্রেরণা বাড়ানোর জন্য একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।